অনার্স প্রথম বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি 1 প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডেটস। এই কোর্সটা আমি পড়াচ্ছিলাম। এই কোর্সের আমরা এ যেই একটা পার্ট পড়েছি মলাস্কা থেকে। আজকে আমরা মলাস্কার বাকি অংশটুকু শেষ করব। বাকি যেই টপিকগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ শেষ হবে আজকে। তো বাকি যেই পর্যন্ত শেষ করেছিলাম আগের ক্লাসে পার্ট 1-এ, এখন পার্ট 2-তে আমরা যদি দেখি, প্রথমে যেই সিস্টেমটা আমরা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ছবিটা দেখলে অনেক জটিল মনে হয় পাইলার ক্ষেত্রে। এর সিস্টেমটা একটু জটিল, কারণ হচ্ছে এর যেহেতু দ্বৈত শ্বসন প্রক্রিয়া, রেসপাইরেশন হয়, এরা পানিতেও শ্বসন কার্য সম্পন্ন করে, আবার হচ্ছে বাতাসেও তাদের শ্বসন কার্যটা যেহেতু সম্পূর্ণ হয়ে থাকে, এজন্য একটু জটিল। কিন্তু যদি ছবিটা খুব ভালোভাবে বোঝা যায় তাহলে আশা করা যায় যে এই টপিক সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তো রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমরা যেই এর ভেতরে যে পার্টগুলো সম্পর্কে দেখব তার মধ্যে রক্ত, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াম, ধমনী, শিরা, সাইনাস এগুলা। তো এই টপিকগুলা যদি আমরা দেখি এবং ছবিটা যদি ভালো করে বুঝি তাহলে অনেক আমাদের সহজ মনে হবে। তো প্রথমেই আসি হচ্ছে এইটা হচ্ছে এদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আমরা নর্মালি জানি যে ২টা প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। অলিন্দকে আমরা বলি হচ্ছে অরিকল আর নিলয়কে বলি হচ্ছে ভেন্ট্রিকল। তো এদের মলাস্কা যারা আছে তাদের আবার অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান। অর্ধমুক্ত বলতে কি বোঝানো হচ্ছে? এদের কিছুটা রক্তনালী এবং বাকি কিছু অংশ হচ্ছে ল্যাকিউনি বা সাইনাস বা গহ্বরের মধ্যে রক্তটা উন্মুক্ত হয়ে থাকে। অর্থাৎ সম্পূর্ণটাই তাদের হচ্ছে গহ্বর না, রক্তপূর্ণ গহ্বর না। কিছুটা হচ্ছে নালীযুক্ত থাকবে এবং বাকি কিছু অংশ হচ্ছে গহ্বরের দেহ গহ্বর যখন রক্তপূর্ণ থাকে তখন আমরা তাকে বিশেষ নামে ডাকে, যেটাকে বলা হয় হচ্ছে হিমোসিল। তো এদের অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আর্থ্রোপোডান যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে পূর্ণ মানে একদম সম্পূর্ণ উন্মুক্তভাবে রক্ত সংবহন তন্ত্র, যেটাকে আমরা ওদের দেহ গহ্বরকে বলে থাকি হচ্ছে হিমোসিল। তো রক্তের ক্ষেত্রে এদের হিমোসায়ানিন এই ধরনের উপাদান দিয়ে এদের রক্তের পরিবহন হয়। এজন্য পিওর লাল যেটা আমরা বলি, আমাদের যেমন লোহিত রক্তকণিকা থাকে যার কারণে রক্তের রংটা লাল হয়, কিন্তু এদের ক্ষেত্রে এই হিমোসায়ানিন থাকার কারণে রক্তটা কিছুটা ঈষৎ নীলচে রঙের দেখা যায়। বাতাসের সংস্পর্শে আসলে এটা নীল রঙের ধারণ করে থাকে। এদের কিছু রক্তে অ্যামিবোসাইট কোষ আছে যেগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমি আগেই বলেছি এদের ২টা প্রকোষ্ঠ থাকবে, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। এদের এই গঠনটা অনেকটা হচ্ছে, এটা একটু ওভাল হলেও নিলয়টা হচ্ছে একটু লম্বা আকৃতির। মানে টোটাল আমাদের যেরকম গঠন আমরা একটা লাভ শেপ দেখি, কিন্তু ওরকম না, এদের গঠনটা লম্বাটে টাইপের। একটি অলিন্দ এবং একটাই নিলয় থাকে। আমাদের ৪ প্রকোষ্ঠ, কিন্তু এদের হচ্ছে ২ প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটাই নিলয় থাকবে। আচ্ছা, এদের অলিন্দ যেটা সেটা আমি বলেছি যে নিলয়টা লম্বাটে হলেও অলিন্দ যেটা এটা অনেকটা হচ্ছে ত্রিকোণাকার। তুলনামূলকভাবে এর যে ওয়ালটা, এর ওয়ালের থেকে এই অলিন্দের ওয়ালটা হচ্ছে পাতলা এবং সংকোচন প্রসারণ ক্ষমতা থাকে, সংকোচনশীল মেইনলি আর কি। আচ্ছা, অলিন্দের ৩টা নালী এখানে আসবে। ভেইন মানে হচ্ছে শিরা, তার মানে 3টা শিরা এখানে ঢুকবে এবং অলিন্দে আমরা দেখব যে অক্সিজেন যুক্ত রক্ত আসবে। অর্থাৎ আমরা নর্মালি জানি ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আসে, কিন্তু অলিন্দে সবসময় মানে এখানে আমরা দেখব যে অলিন্দে যে নালীগুলো আসছে এই নালীগুলো যদিও শিরা নর্মালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করলেও এখানে আমরা দেখব এরা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। তাহলে প্রথমেই আমাদেরকে মাথায় রেখে দিতে হবে যে অলিন্দ আর শিরা এর ভেতরে পার্থক্যটা কি। তো আমরা অনেকে সময় ভুলে যাই, যা বুঝতে পারি না যে এটা অলিন্দ না এটা শিরা। সবসময় আমরা মাথায় রাখবো যেই নালীটা হৃৎপিণ্ডে এসে শেষ হবে সে হচ্ছে শিরা
আর যেই নালীটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করবে সে হচ্ছে ধমনী। এইটুকু মাথায় রাখলে অলিন্দ শিরা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যেহেতু এখানে অলিন্দ, এখানে এসে এই নালী ৩টা শেষ হবে, এজন্য এরা হচ্ছে শিরা। কারণ আমি বলেছি যে হৃৎপিণ্ডে এসে যেসব নালী শেষ হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভেইন বা শিরা। এখন আমরা বলছি আরেকটা কথা যে অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত আসবে, তাহলে অবশ্যই ভেইন যেহেতু এখানে এসে শেষ হয়েছে, অবশ্যই এই ভেইনগুলা অক্সিজেনযুক্ত রক্তই পরিবহন করবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসি হচ্ছে ৩টা শিরার মধ্যে ৩টা শিরা কোথার থেকে আসছে। একটা হচ্ছে আমরা যদি বলি একটা হচ্ছে ফুসফুসীয়, একটা হচ্ছে ফুলকা, আর আরেকটা হচ্ছে বৃক্কীয়। অর্থাৎ একটা বৃক্ক বা কিডনি থেকে আসবে, একটা ফুলকা থেকে আসবে এবং একটা ফুসফুস থেকে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা একটা দেখি ওয়ার্ড ইফারেন্ট। ইফারেন্ট মানেই হচ্ছে বহির্বাহী। বাংলায় বললে আমরা বলবো হচ্ছে বহির্বাহী। বহির্বাহী যারা, তারা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এইটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে রুই মাছ পড়েছো, ওখানে নিশ্চয়ই পড়েছো বহির্বাহী, ধমনী আর অন্তর্বাহী। তো এখানেও বহির্বাহী মানেই হচ্ছে আমরা ধরবো যে অক্সিজেনযুক্ত রক্ত এরা নিয়ে আসছে। তার মানে ৩টাই কিন্তু বহির্বাহী। যেটা বৃক্ক থেকে আসছে, রেনাল মানে হচ্ছে বৃক্কের সাথে রিলেটেড, তাহলে বৃক্ক থেকে যেটা আসবে সেটা ইফারেন্ট রেনাল ভেইন। যেটা টিনিডিয়া মানে হচ্ছে ফুলকা, যেটা ফুলকা থেকে আসবে সেটা হচ্ছে ইফারেন্ট টিনিডিয়াল ভেইন। যেটা হচ্ছে ইসে থেকে, এখানে হয়তো এইটা ভুল আছে, আর একটা আসে হচ্ছে ফুসফুস থেকে। এইটা ফুসফুস থেকে আসবে। নিচেরটা, মাঝখানেরটা হচ্ছে ফুলকা থেকে আসে, এই সাইডেরটা হচ্ছে বৃক্ক থেকে আসে, আর বাম সাইডের এটা থাকে হচ্ছে ফুসফুস থেকে, অর্থাৎ পালমোনারি যেই ব্রাঞ্চটা সেখান থেকে আসবে। তো এই ৩টা ভেইন, ৩টাই আসবে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত এখানে নিয়ে আসবে। কিভাবে আসবে, কেন আসবে, সেগুলো আমরা ডিটেলসে পরে আরও দেখব। শুধু এইটুকু মাথায় রাখি। নিলয়টা হচ্ছে এটা ত্রিকোণাকার, আর এটা কিন্তু ডিম্বাকৃতির, এবং তুলনামূলকভাবে আমি বলেছি এর ওয়ালের থেকে এর ওয়ালটা তুলনামূলক বেশি পুরু থাকবে, স্থিতিস্থাপক থাকবে, এবং এখানে শুধুমাত্র প্রথমেই একটা ধমনী, মানে আমি বলেছি হৃৎপিণ্ডে এসে শেষ হলে শিরা, হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে, এজন্য এটা হচ্ছে ধমনী। এখান থেকে একটা আমরা ধমনী বের হতে দেখব, এবং এখানে কপাটিকা থাকবে। আমরা আরেকটু দেখি, যদি দেখি তাহলে দেখা যাবে যে এইখানেও কপাটিকা আছে, এখানেও কিন্তু কপাটিকা আছে, এবং এই কপাটিকা থাকার কারণে এই অক্সিজেনযুক্ত রক্ত, এখানে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত এসেছে, এখানেও কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত আসছে এখান থেকে। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত আসার কারণে এইটা দেহে যাইতে হবে ধমনীর মাধ্যমে, যেহেতু হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করলে ধমনী, একটা ধমনীর মাধ্যমে এটা দেহের হৃৎপিণ্ড থেকে বের হয়ে আসবে, এবং এখানে কপাটিকা থাকার কারণে এই রক্তের প্রবাহটা সবসময় একমুখী থাকে। এখন আসি এদের ধমনী। ধমনীর ভেতরে ধমনী মেইন হচ্ছে 2টা পার্ট, বাট এখানে আরেকটা এক্সট্রা একটা অংশ আছে, সেটা অ্যাকচুয়ালি ধমনী না। একটা হচ্ছে সেফালিক ধমনী, আর একটা হচ্ছে অ্যাওর্টিক অ্যাম্পুলা, আর আরেকটা হচ্ছে ভিসেরাল ধমনী। আমরা নামটা মনে রাখি। এই যে আগের যে চিত্রটা আমরা দেখলাম, সেই চিত্রটা যদি দেখি, এখান থেকে দেখো এই ধমনীটা উৎপত্তি লাভ করে এখান থেকে 2টা ভাগে ভাগ হয়ে গিয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। এই যে 2টা ভাগ, এই ভাগটাকে বলা হচ্ছে ভিসেরাল, আর এইটাকে বলা হচ্ছে সেফালিক। সেফালিকের এখানে আরেকটু একটা গহ্বর বা একটা থলি টাইপের গঠন দেখা যায়, এটাকে বলা হচ্ছে অ্যাওর্টিক অ্যাম্পুলা। এটাকে বলা হয় অ্যাওর্টিক অ্যাম্পুলা। তো আমরা অ্যাওর্টিক অ্যাম্পুলা যদি দেখি, তো এখানে আমরা বললাম যে সেফালিক, অ্যাওর্টিক অ্যাম্পুলা, আর হচ্ছে ভিসেরাল মহাধমনী। তো সেফালিক যেটা, এর অনেকগুলা শাখা আছে, আমি পরে এগুলো আরও ডিটেলসে দেখাবো। এখন একটু নামগুলা দেখে রাখি। ত্বকীয়, অন্ননালীয়, প্যালিয়াল, কোর্সিকা, এই নামগুলো। ত্বক আমরা জানি, অন্ননালী, ত্বক মানে হচ্ছে কিউটিনিয়াস, অন্ননালী হচ্ছে ইসোফেগাস, প্যালিয়াল, কোর্সিকা, যেই অংশ আছে এই সাইডে রেডুলা, সেসব অংশে, এই অংশগুলাতে রক্ত নিয়ে যাবে হচ্ছে সেফালিক ধমনী। অ্যাওর্টা পেডাল মানে হচ্ছে পায়ের দিকে। আচ্ছা, এটা গোলাকার এবং সংকোচনশীল একটা অংশ।
ভিসেরাল যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক অংশে নিয়ে যাচ্ছে। হেপাটিক, হেপাটিক শব্দটা সবসময় যকৃতের সাথে রিলেটেড থাকে, যকৃতে নিয়ে যাবে, অন্ত্রে নিয়ে যাবে। রেনাল সবসময় হচ্ছে কিডনির সাথে রিলেটেড কথাটা। তো প্রথমে আসি হচ্ছে আমরা এই ছবিটা যদি দেখি, তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, একটা সাইনাস বা একটা গহ্বর বলতে পারি, যেটা যেই গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডটা অবস্থান করবে, এটাকে আমরা বলবো হচ্ছে পেরিকার্ডিয়াম সাইনাস। এই যে লেখা আছে পেরিকার্ডিয়াল সাইনাস। আর এটা একটা পর্দা থাকবে, সেটাকে পেরিকার্ডিয়াল পর্দা বলা হয়। এখানে যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের অলিন্দ, এটা হচ্ছে আমাদের নিলয়, অর্থাৎ এটা অরিকল, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এখন আমরা বলেছি অলিন্দ থেকে একটা নালী বের হয়ে দুই সাইডে চলে যাবে। এই যে দুই সাইডে চলে যাবে, যাওয়ার ফলে দুইটা ভাগ, যেটা উপরের দিকে আসছে এই সাইডে ডান দিকে আসছে, এইটাকে আমরা বলবো সেফালিক, আর নিচের এইটাকে আমরা বলছি হচ্ছে ভিসেরাল। তো প্রথমে আমরা সেফালিকটা দেখব। সেফালিকে এখানে ভাগ হয়ে এখানে একটা থলে, এটাকে আমরা আগেই বলেছি অ্যাওর্টিক অ্যাম্পুলা বলা হচ্ছে। এই যে অ্যাওর্টিক অ্যাম্পুলা, সেফালিক অ্যাওর্টা। এখন আসি, যেই এই যে সেফালিক অ্যাওর্টাটা ভাগ হলো, এটা সামনের দিকে আগিয়ে এইটা আমরা বাইরের দিক বলতে পারি, আর এটা আমরা ভেতরের দিক বলতে পারি। তো ভেতরের দিকে যদি দেখি, তাহলে একটাই নালী আসছে, যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল আর্টারি। আর্টারি মানে হচ্ছে ধমনী। অর্থাৎ এই যে পেরিকার্ডিয়াল অংশটা যেটা ছিল, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত বহন করে নিয়ে যাবে, ওটাও তো একটা গহ্বর, সেই জায়গায় যে রক্তটা বহন করে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল আর্টারি। আর যদি আমরা বাইরের দিকের অংশ দেখি, প্রথমেই আসবে হচ্ছে কিউটেনিয়াস। কিউটেনিয়াস মানে ত্বক, ত্বকে যাবে। আচ্ছা, দেন আমরা যদি বলি অন্ননালীয়, এটা হচ্ছে ইসোফেগাস। দেখো পরের নালীটা, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। এরপরে কি হয়েছে, আমার পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার প্যালিয়াল, লেফট, এটা হচ্ছে বাম দিকের। তাহলে বাম দিকে যেটা চলে গিয়েছে সেটা কিছু দূর যাওয়ার পরে ৩টা নালীতে ভাগ হয়েছে। সেটা আবার কয়টা নালীতে ভাগ হয়েছে, ৩টা নালীতে ভাগ হয়েছে। এই যে এটা ৩টা নালীতে ভাগ হয়েছে। একটা যদি আমরা দেখি কোথায় গিয়েছে, অসফ্রাডিয়ামে গিয়েছে, একটা গিয়েছে অসফ্রাডিয়ামে। আচ্ছা, এইটা যেটা গিয়েছে সেটা হচ্ছে র্যাডুলাতে গিয়েছে। আচ্ছা, আর এখানে আরো, এখানে এইদিকে আরো যে অঙ্গাণুগুলা থাকবে সেইখানে এগুলা যাবে। একটু সামনে এইটা হচ্ছে র্যাডুলাতে গিয়েছে, এটা হচ্ছে লেফট সাইফন। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে বলতে। সেটা হচ্ছে প্রথম যেটা ভাগ হয়ে এই যে বাম সাইডে আমরা অস্ট্রাডিয়ামে গেলাম, পরেরটা হচ্ছে সাইফন। সাইফন বলতে আমরা জানি যে নুকাল খণ্ড, সহজ কথা আমরা যেটা বলি নুকাল খণ্ড, সেইটা। আর একটু সামনে গিয়ে চলে গিয়েছে র্যাডুলাতে, এটা হচ্ছে র্যাডুলার স্যাক আর্টারি। একটু আরেকটু সামনে গিয়ে আবার বিভক্ত হয়ে কোথায় গিয়েছে, পেডাল। পেডাল মানে পা, পায়ে যেটা গিয়েছে সেটা হচ্ছে পেডাল আর্টারি। টেন্টাকেল মানে হচ্ছে কর্ষিকা, অর্থাৎ কর্ষিকাতে যেগুলা গিয়েছে সেগুলা কর্ষিকাতে, এটা হচ্ছে এদের চোখ। তাহলে চোখে যেটা যাবে সেটা হচ্ছে অপটিক আর্টারি। তাহলে এই আর্টারিগুলা আমরা দেখতে পাচ্ছি সেফালিক থেকে। আরও আছে, এই দিকে আছে হচ্ছে, যেহেতু লেফটে গিয়েছে তাহলে রাইটেও যাবে, তাহলে রাইট পেলিয়াল আর্টারি পাবো আমরা, রাইট নোকাল খণ্ড পাবো হচ্ছে। পিনিয়াল আর্টারি বলতে এইটা, পিনিয়াল শব্দটা মূলত হচ্ছে জনন অঙ্গ যে পার্টটা আছে সেইখানে যেই আর্টারিগুলা যাবে সেগুলাকে আমরা বলছি। তাহলে মূলত সেফালিক পার্টটা হচ্ছে এই দিকে। প্রথমে আমরা দেখব হচ্ছে ত্বকীয়, ত্বকে যাবে, অন্ননালীয়, ইসোফেগাস, প্যালিয়াল। প্যালিয়াল যাওয়ার পরে এইটা আবার হচ্ছে ভাগ হয়ে যাবে, অস্প্রাডিয়ামে যাবে, সাইফনে যাবে, বিভিন্ন অংশগুলা যেগুলো আছে সেগুলার বাম সাইডে, এটা যেহেতু বাম সাইডের অংশটা দেখিয়েছি। তারপরে হচ্ছে টেন্টাকলে যাবে, যেটা কর্ষিকা, রেডুলাতে যাবে, দেন পেডাল, পায়ে যাবে। তাহলে লেফট রাইট দুইটা সাইডে এগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, অ্যাওর্টিক অ্যাম্পুলে আমরা তো এই যে এটার অংশটা অলরেডি বলেছি যে কিভাবে কাজ করবে। এখন আসি ভিসেরাল। তাহলে এইটা এইদিকে গিয়েছিল হচ্ছে সেফালিক, নিচের দিকে যেটা আসছে এইটাকে আমরা বলবো ভিসেরাল। ভিসেরাল যেটা সেটা হচ্ছে এই যে ভিসেরাল অ্যাওয়ার্টা। দেখো ভিসেরাল অ্যাওয়ার্টা, সেটা হচ্ছে এখান থেকেও আমরা পাবো হচ্ছে পেরিকার্ডিয়াল আর্টারি,
অর্থাৎ এখানে দেখো এই যে কার্ডিয়া যেটা আছে পেরিকার্ডিয়াল অংশ তার ভেতরে একটা গিয়েছে। এরপরে আসে হচ্ছে হেপাটিক। গ্যাস্ট্রিক শব্দটা সবসময় হেপাটিক, গ্যাস্ট্রিক না, হেপাটিক সবসময় হচ্ছে যকৃতে, তাহলে এটা যাবে যকৃতে। রেনাল শব্দটা সবসময় হচ্ছে বৃক্ক, তাহলে এই অংশটা এই যে এইটা হচ্ছে এই হলুদ রঙের অংশটা হচ্ছে বৃক্ক, তাহলে এখানে যাবে। গ্যাস্ট্রিক মানেই আমরা জানি হচ্ছে পরিপাক, গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা আমরা বলে থাকি সেইটা। ইন্টেস্টাইন মানে হচ্ছে অন্ত্রে যাবে। পোস্টেরিয়র রেনাল চেম্বার মানে এইটা দুইটা চেম্বার থাকে, যদি একটু দেখি বৃক্কের দুইটা চেম্বার থাকে, এটা হচ্ছে অগ্র আর এটা হচ্ছে পশ্চাৎ, তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা হচ্ছে রেনাল চেম্বার। তো এই আর্টারিগুলা যেগুলো আমরা বললাম, তাহলে গ্যাস্ট্রিক, হেপাটিক, আন্ত্রিক, তারপরে হচ্ছে রেনাল, এই অংশগুলা। এই ছবিটা যদি আমরা মূলত দেখি তাহলে গ্রিন কালারের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এইটুকু বাদে, গ্রিন কালারের যে অংশগুলা এটা হচ্ছে সেফালিক অ্যাওর্টা থেকে যেখানে যেখানে রক্ত যাবে, আর হলুদ রঙের যেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ভিসেরাল যেই অংশগুলা আছে সেখানে যেখানে যেখানে রক্ত যাবে সেইটা। তাহলে মোটামুটি আমি কয়টা নালী বের হচ্ছে মানে জাস্ট যেই ত্বক, সেই ত্বকের নামটা আমার মনে, ত্বক বলছি যেই অঙ্গ, সেই অঙ্গের নামটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে সেই অঙ্গের নামের ইংরেজি বা বাংলা করলে আমার সেই অংশে ধমনীগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন আসি হচ্ছে শিরা। শিরার ক্ষেত্রে আমরা অলরেডি ৩টা শিরা শিখেছি, অলিন্দে এসেছে। সবগুলো হচ্ছে বহির্বাহী ছিল, একটা ফুসফুস থেকে, একটা ফুলকা থেকে, একটা হচ্ছে বৃক্ক থেকে বা কিডনি থেকে। তাহলে অন্তর্বাহী ফুলকা, ওখানে আমি সবগুলো বলেছি বহির্বাহী। এখন আসছে হচ্ছে অন্তর্বাহী। আমি বলেছিলাম বহির্বাহীগুলো অক্সিজেনযুক্ত রক্ত থাকবে আর অন্তর্বাহীগুলো সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে। তাহলে অন্তর্বাহী ফুলকা ধমনী, ফুলকা শিরা, বহির্বাহী ফুলকা শিরা, অন্তর্বাহী বৃক্কীয় সব জোড়ায় জোড়ায়, অন্তর্বাহী বহির্বাহী, আর ফুসফুসীয়টা শুধু সিঙ্গেল থাকবে। তাহলে এখানে টোটাল আমরা মেইন 5টা শিরা দেখব। ফুলকার 2টা, একটা হচ্ছে অন্তর্বাহী, একটা হচ্ছে বহির্বাহী। বৃক্কেরও 2টা দেখব, একটা হচ্ছে অন্তর্বাহী, একটা হচ্ছে বহির্বাহী। ফুসফুসে শুধু একটা দেখব। এবং আমি বলেছি যে অন্তর্বাহী কার্বন ডাইঅক্সাইড আর বহির্বাহী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। এইটুকু আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে অনেক কিছু আমাদের সহজ মনে হবে। এই ছবিটাতে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এদের টিনিডিয়া বা ফুলকা। ফুলকাতে যদি আমরা দেখি এই পার্টে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে, এটা হচ্ছে অন্তর্বাহী। আর এই যে দেখো হৃৎপিণ্ডে আসছে এ হচ্ছে বহির্বাহী, এখানে অক্সিজেনযুক্ত রক্ত থাকবে। এইটা হচ্ছে পালমোনারি স্যাক থেকে রক্ত নিয়ে আসবে, এও হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসবে। এটা গেল। তাহলে আমরা আর বৃক্কের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2টা, এইটা হচ্ছে রেনাল ভেইন আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে বহির্বাহী আর এটা হচ্ছে অন্তর্বাহী। এখানে বহির্বাহী আর আছে অন্তর্বাহী, ঠিক আছে। ভেইন, এই যে অ্যাফারেন্ট ভেইন, এইটা হচ্ছে অন্তর্বাহী। একটু দেখাই, এখানে যদি আমরা দেখি এই যে ভেইন আর এইটা, এই 2টা, তাহলে এইটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আমাদের এইটুকু মনে রাখলে আশা করা যায় অনেক কিছুই সহজ মনে হবে। এখনো সেই সাইনাস, মেইনলি এদের হচ্ছে 4টা সাইনাস থাকবে। তাছাড়াও আমরা কিন্তু এই আরেকটা সাইনাস দেখেছিলাম, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। ছবিগুলোতে সাধারণত ওইভাবে সব সাইনাসের নামগুলো স্পেসিফিকভাবে উল্লেখ থাকে না, তবে আমরা চেষ্টা করব আমরা সাইনাসগুলো সেইভাবে দেখার জন্য। তো আমরা যদি দেখি আমরা সাইনাসগুলোর নাম, তাহলে পেরিভিসেরাল। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে এই যে যদি এরিয়াল রেসপাইরেশন হয়, অর্থাৎ যদি বায়বীয় শ্বসন প্রক্রিয়া হয়, তাহলে এখান থেকে রক্ত আসলো, আসার পর সে কী করলো, এই দিক থেকে ঢুকে এই দিকে যাবে আর এই দিকে যাবে। এখন যেইগুলা সেফালিক আওয়ার্টা থেকে যত রক্ত আসবে সব চলে আসবে হচ্ছে পেরিভিসেরাল সাইনাসে। অর্থাৎ এই নালী পর্যন্ত থাকার পর সাইনাস মানে গহ্বর, একটা ফাঁকা জায়গা, সমস্ত রক্ত একটা ফাঁকা জায়গায় চলে আসবে। এই হচ্ছে সেই ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলছি পেরিভিসেরাল সাইনাস। এখন এই পেরিভিসেরাল সাইনাস থেকে যদি তার হচ্ছে
পানিতে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে দেখো এখান থেকে রক্ত কোথায় চলে যাচ্ছে? আহ, যে- প্রত্যেকটা অঙ্গে যখন এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু অঙ্গে যাচ্ছে, যাওয়ার পর অঙ্গে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে, সেই সমস্ত রক্তগুলা সাইনাসে যখন আসছে তখন কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবার যদি তার পানিতে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে সে চলে যাবে হচ্ছে অ্যাফারেন্ট কার্বন ডাইঅক্সাইড। তাহলে অন্তর্বাহী ফুলকা ফুলকা যেই শিরাগুলা আছে তার মাধ্যমে চলে যাবে, এখান থেকে সে এই দিকে আসবে, পানির ফ্লোতে সে পানিতে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে এবং এখানে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসবে। এখান থেকে কোথায় চলে যাবে? আবার চলে আসবে হচ্ছে হৃৎপিণ্ডে। কিন্তু যদি এর বায়বীয় শ্বসন হয় তাহলে এখান থেকে চলে যাবে কোথায়? ফুসফুসে। ফুসফুস থেকে অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যেদের তাদের যে ফুসফুসীয় থলি আছে সেখানে নিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বের করে দিবে, অক্সিজেন যুক্ত রক্ত হবে, সেই রক্ত আবার চলে আসবে হৃৎপিণ্ডে, আবার এইভাবে সমস্ত জায়গায় দেহের জায়গায় চলে যাবে। এইটা মূলত হচ্ছে দুই ধরনের প্রক্রিয়া। এইটা ছাড়াও আমরা এটা একটা সাইনাস দেখলাম, এখন এদের যদি আমরা অন্য সাইনাসগুলা দেখি তাহলে দেখা যাবে যে পেরিভিসেরাল ইন্টেস্টাইনাল সাইনাসটা আবার খুব ইম্পর্টেন্ট। এখানে দেখলে মনে হচ্ছে কোথাও ইন্টেস্টাইনাল সাইনাসটা লেখা নেই। মেইনলি হচ্ছে এই অ্যাফারেন্ট রেনাল সাইনাস আর অ্যাফারেন্ট রেনাল ভেইন, এই দুইটা অংশ মিলেই মূলত হচ্ছে এদের যেই পেরি ইন্টেস্টাইন বা এবং এই ইফারেন্ট যেই রেনাল যেই সাইনাসটা আছে মূলত এগুলো মিলেই তাদের হবে হচ্ছে ইন্টেস্টাইনাল সাইনাস। এদেরকে মিলেই হবে হচ্ছে ইন্টেস্টাইনাল সাইনাস। তাহলে দেখো এই ইন্টেস্টাইনাল সাইনাসে যেই রক্তটা আসলো সে কিন্তু এখানেও কিন্তু সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই সাইনাসগুলোতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত যেটা হচ্ছে এখানে আসলো রেনাল ভেইনে, সেখান থেকে অগ্রপ্রকোষ্ঠে যাবে, কিডনির অগ্রপ্রকোষ্ঠে যাবে। আর যেটা হচ্ছে এফারেন্ট যেটা ছিল সেইটা থেকে যাবে, যদি এই রেনাল সরাসরি এখানে আসলো, আর এখান থেকে এই যে এফারেন্ট যেটা আছে সেটা চলে যাবে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে। দুইটা সাইনাস থেকে যাবে অগ্রপ্রকোষ্ঠে আর এফারেন্ট ভেইন থেকে যাবে হচ্ছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে খুব মনোযোগ দিয়ে, না হলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। সেটা যে কোথা থেকে কোনটা অগ্রপ্রকোষ্ঠ থেকে কোথা থেকে আসছে আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কোথা থেকে আসছে। তাহলে অগ্রপ্রকোষ্ঠ থেকে যদি আমরা দেখি তাহলে অ্যাফারেন্ট রেনাল সাইনাস থেকে যাবে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠে আর অ্যাফারেন্ট রেনাল ভেইন থেকে যাবে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে। আর এখানে যদি আরেকটা দেখি তাহলে এই অগ্রপ্রকোষ্ঠ থেকে আমার যেই রক্তটা সেইটা আবার চলে যাবে হচ্ছে ইফারেন্ট রেনাল ভেইনের মাধ্যমে এই ইসে কি বলে এটাকে পানিতে যেই শ্বসনটা ট্রিনিডিয়াতে চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা আছে যেটা সেটা হচ্ছে ব্রাঙ্কিওরেনাল সাইনাস। ব্রাঙ্কিওরেনাল সাইনাস একটা আছে, এই যে ব্রাঙ্কিওরেনাল, অর্থাৎ এই যে এই সাইনাসটা এটাকে বলা হচ্ছে ব্রাঙ্কিওরেনাল সাইনাস, এটাও চলে যাবে হচ্ছে এইদিকে। এরপরে আমার আরেকটা সাইনাস আছে সেটা হচ্ছে পালমোনারি সাইনাস। তাহলে কোথায় থাকবে? ওই যে পালমোনারি স্যাকের মধ্যে যে ফাঁকা গহ্বরটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পালমোনারি সাইনাস, এবং সেখান থেকে পালমোনারি এই যে আর্টারি ভেইন যেটা আছে সেটার মাধ্যমে রক্তটা চলে আসবে হচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে মূলত এগুলো হচ্ছে এদের যে পুরা জিনিসটা আমরা যদি একত্রে দেখি, একটা সাইনাস, একটা সাইনাস, এখানে এই দুইটা মিলে একটা সাইনাস, আর একটা সাইনাস তো আমরা দেখতে পাচ্ছি না যেহেতু ফুসফুস দেখতে পাচ্ছি না। মেনলি এই হচ্ছে এদের চারটা সাইনাস। তো আমরা একটু গতিপথটা যদি দেখি, আমরা বলেছি নিলয়ে থাকে অক্সিজেন যুক্ত রক্ত, এরপরে কি হয় দুইটা ধমনী ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সেফালিক আর একটা হচ্ছে ভিসেরাল। যেটা উপরের দিকে গেল সেটা হচ্ছে সেফালিক, যেটা নিচে আসলো সেটা হচ্ছে ভিসেরাল। এরা কি করবে? সমস্ত অঙ্গে এদের যেই রক্তটা অক্সিজেনযুক্ত, যেমন ম্যান্টল ক্যাভিটি, মস্তক, মুখবিবর, অন্ননালী, সঙ্গমঙ্গ পথ, কোলুমেলার পেশি, সেফালিক ধমনী, এইসব জায়গায় রক্তটা পৌঁছে দিবে। আর ভিসেরাল ধমনী
তেমনি ভিসেরাল যে অঙ্গ, ভেতরের যে অঙ্গগুলো আছে সেখানে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পরে কি হয়, এখানে অক্সিজেনের বিনিময় হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্ত আছে সে চলে আসবে দুইটা সাইনাসে। এক হচ্ছে পেরিভিসেরাল সাইনাস আর হচ্ছে পেরি ইন্টেস্টাইনাল সাইনাস। এখান থেকে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত ফুলকাতে যেতে পারে। ফুলকাতে যে বহির্বাহী ফুলকাতে কে নিয়ে যাবে, অন্তর্বাহী ফুলকা ধমনী নিয়ে যাবে। অন্তর্বাহী ফুলকা ধমনী নিয়ে যাবে কোথায়, ফুলকাতে। ফুলকাতে নিয়ে গেলে সেখানে পানির সাথে বিনিময় হয়ে কার্বন ডাই অক্সাইড পানিতে দিয়ে দেবে এবং পানির অক্সিজেন নিয়ে বহির্বাহী ফুলকা শিরা চলে আসবে অক্সিজেন নিয়ে অলিন্দে। অলিন্দ থেকে আচ্ছা আর কি হতে পারে, যদি তার এরিয়াল রেসপাইরেশন হয় অর্থাৎ বায়বীয় হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে ফুসফুসীয় থলিতে। সেখান থেকে পালমোনারি শিরা যে থাকবে সে নিয়ে আসবে হচ্ছে অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত। আর কিছু আমরা বলেছি যে বৃক্কে চলে যাবে, বৃক্কের ওই যে পশ্চাৎ প্রকোষ্ঠ যেটা আছে সেখানে চলে যাবে। সেখানে যাওয়ার পরে এখান থেকে কিছু বিনিময় হওয়ার পর অগ্রপ্রকোষ্ঠেও যায় এবং পশ্চাৎ প্রকোষ্ঠেও যেটা যায়। অগ্রপ্রকোষ্ঠে যেটা সেটা বহির্বাহী বৃক্কীয় শিরা যেটা থাকবে তার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসবে অলিন্দে। অলিন্দ থেকে আবার যাবে হচ্ছে নিলয়ে, এই প্রসেস। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এই যে বৃক্কে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পশ্চাৎ অগ্রপ্রকোষ্ঠেরটা পিউরিফাইড হয়, কোনো প্রবলেম নাই, কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠের যেটা থাকে সেই রক্ত কিন্তু আবার কিছুটা চলে আসে হচ্ছে কোথায়, অলিন্দে। এই অলিন্দে আসার কারণে এটা কিন্তু একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়। এদের এখানে কিন্তু পিওর অক্সিজেনেটেড ব্লাড থাকে না, কিছুটা এদের কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন মিক্সড ব্লাডটা এই অলিন্দে এবং নিলয়ে অবস্থান করে। তো এই হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্রের মূল বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু বইতে বিশেষ করে ছবিটা আগে হৃৎপিণ্ড, ধমনী এদের সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, জেনে প্লাস আদার্স যেই পার্টগুলো আছে, সাইনাস কোনটা, বহির্বাহী মানে কি, অন্তর্বাহী মানে কি, কোথা থেকে কার বিনিময় হচ্ছে, এইগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি আশা করি এখানের এই যেই সংবহন প্রক্রিয়াটা এটা কোনোভাবেই ভুল হওয়ার কথা না। আচ্ছা, এটা গেল রক্ত সংবহন তন্ত্র। এখন আসি আমরা হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র এর রেচনতন্ত্রের দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। দুইটা প্রকোষ্ঠের ভেতরে যদি আমরা অগ্রপ্রকোষ্ঠ দেখি তাহলে অগ্রপ্রকোষ্ঠটা তুলনামূলকভাবে ছোট। এখানে যদি আমরা দেখি এই যে লাল কালারের পাতার মতন যে গঠনটা দেখতে পাচ্ছি আমরা, এই কালারটা দেখি, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত এদের অগ্রপ্রকোষ্ঠ। তো অগ্রপ্রকোষ্ঠের ক্ষেত্রে এটা ডিম্বাকৃতির, যদি গঠনটা দেখো ডিম্বাকৃতির এবং এক্ষেত্রে লালচে কালার দেখে আমরা বুঝতে পাচ্ছি লালচে। এর ভেতরে যে এই যে পাতার দুই সাইডে যেই কি বলে নারী কলা গাছের পাতার মতন যে আড়াআড়ি দাগ দেখা যাচ্ছে, মূলত এগুলাকে বলা হচ্ছে ল্যামেলির এবং এটার ভেতরে যে কিছু ফাঁকা অংশ আছে এটাকে বলা হচ্ছে বৃক্কীয় সাইনাস এবং এটা ম্যান্টাল গহ্বরে উন্মুক্ত থাকে। এইটার যে গঠনে আমরা দেখব দুইটা ওপেনিং আছে এটার। একটা হচ্ছে এই জায়গায় ওপেনিং, এই ওপেনিংটা হচ্ছে ম্যান্টাল ক্যাভিটির মধ্যে, অর্থাৎ বজ্র পদার্থটা সরাসরি এই ছিদ্রপথে ম্যান্টাল ক্যাভিটির মধ্যে উন্মুক্ত হবে এবং পরবর্তীতে নোকালখণ্ড দিয়ে দেহের বাইরে নির্গত হবে। আর আরেকটা ছিদ্রপথ আছে যেটা হচ্ছে পোস্টেরিয়র যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য এটা আরেকটা ওপেনিং, এই যে এখানে মূলত এই ওপেনিংটা থাকে। এটা হচ্ছে দুইটা প্রকোষ্ঠের মধ্যে মানে পশ্চাৎ প্রকোষ্ঠের সাথে তার যে সংযোগ সেইটা আরেকটা ওপেনিং আছে। আচ্ছা, পশ্চাৎ প্রকোষ্ঠটা যদি আমরা দেখি তাহলে এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে বাঁকানো, এই যে মাথাটা একটু বাঁকানো, এর এই সাইডটাতে ইন্টেস্টাইন আছে, এই পাশে হচ্ছে পেরিকার্ডিয়ালের যে পার্টগুলো আছে সেগুলা থাকে। তো এটা বাদামি কালার দেখতে পাচ্ছি, এটা লালচে আর এটা হচ্ছে বাদামি কালার। এর জনননালী এবং অন্ত্রে কিছু, এই যে এটা আমি বলেছি
যেটা হচ্ছে জননালী, এবং এর সামনের দিকে কিছু এটা হচ্ছে ইন্টেস্টাইন কয়েলিং করে থাকে, এবং এর ভেতরেই দেখা যায় কি যে সামনের দিকে আরেকটু উপরের দিকে যে প্যানিয়াল যে পার্টগুলা থাকে, অর্থাৎ জননাঙ্গের কিছু অংশ এখানে উপস্থিত থাকে। আচ্ছা, এর ভেতরে বৃক্কীয় যে শিরাগুলা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি এর ভেতরে অনেক ভেসেলস আছে, যে ইফারেন্ট রেনাল ভেসেলস, এর ভেতরে ছোট ছোট অনেক নালী থাকে যেগুলোকে আমরা ভেসেলস বলছি। আর এফারেন্ট রেনাল সাইনাস, যে দুইটারই যে সামনের দিকে যে অংশগুলা, যে ফাঁকা ফাঁকা অংশ থাকে এর ভেতরে, সে ফাঁকা অংশগুলোকে আমরা সাইনাস বলছি। এটা অগ্রপ্রকোষ্ঠ, এটা পশ্চাৎ প্রকোষ্ঠ। এইটা মূলত হচ্ছে ওপেনিং, কিন্তু যেটা দিয়ে বজ্র পদার্থটা কিডনি থেকে বাইরে বের হয়ে আসবে। আর এটা তো আমরা বলেছি হার্টের যে পার্টটা, সেইটা হচ্ছে এটা হার্টের পার্ট। অগ্রপ্রকোষ্ঠে এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে বজ্র পদার্থ এনে কোথায় দিবে? এই কিন্তু অগ্রপ্রকোষ্ঠে দিবে। তো আমরা যদি এখানে গঠনটা দেখি, তাহলে এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এইটা মোটামুটি এরকমই। এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আমরা জানি। এটা হচ্ছে ইন্টেস্টাইনের যে কয়েলিংটা এখানে থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে পোস্টেরিয়র। এই ছবিটা থেকে যদি আমরা অন্য পার্টটা দেখি, তাহলে এদের যে সংযোগ, যে ওপেনিংটা, সেটা হচ্ছে এই অংশটা। তাহলে কি হয়, এই যে রেনাল চেম্বার যেটা থাকে, এই চেম্বারের চারপাশে যেই রক্তপূর্ণ গহ্বর থাকে, ওই যে আমরা একটু আগে পড়লাম যে ব্রাঙ্কিও রেনাল সাইনাস, বা ওর চারপাশে যেই ফাঁকা অংশ, রক্তের মধ্যে অ্যামোনিয়া ঘটিত বা ইউরিক অ্যাসিড ঘটিত যে বজ্র পদার্থগুলা থাকবে, মেনলি সেইগুলাই হচ্ছে এদের দেহ থেকে নিষ্কাশিত হবে। তো যখন এদের হচ্ছে পানিতে থাকে তখন অ্যামোনিয়া প্রধান রেচন পদার্থ, আর যখন স্থলে থাকে তখন মূলত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে এদের প্রধান রেচন পদার্থ। তো রেচন পদার্থের ক্ষেত্রে ওই যে বললাম যে রক্তের মধ্যে এই ধরনের যে রেচন পদার্থগুলো আছে, সেগুলা ছাঁকনির মাধ্যমে এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে চলে যাবে হচ্ছে রেচন বজ্রগুলা অগ্রপ্রকোষ্ঠে, এবং অগ্রপ্রকোষ্ঠের যে ওপেনিংটা আছে সেটার মাধ্যমে মেন্টাল গহ্বরে প্রবেশ করবে, এবং পরবর্তীতে সেখান থেকে নোকাল খণ্ডের মাধ্যমে দেহের বাইরে পানি পানি হোক বা যেভাবেই হোক দেহের বাইরে এটা নির্গত হবে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, অর্থাৎ যেই তন্ত্রের সাহায্যে প্রাণী তার বিভিন্ন অঙ্গের সমন্বয়ে এবং বিভিন্ন জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করবে, বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিবে, তাকে আমরা বলবো হচ্ছে স্নায়ুতন্ত্র। এদের স্নায়ুতন্ত্র কিছুটা জটিল আছে, এবং এদের একটু বিভিন্ন অংশগুলো একটু আলাদা। তো সেই হিসাবে এটাকে মাথায় রাখতে হবে। এটা ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালে থাকে, কোনো কোনো কলেজে এটা করানো হয়, কোনো কোনো কলেজে করানো হয় না। তবে মাস্টার্সে এটা থাকে, এজন্য এখানে পড়ে গেলে ওই সময় গিয়ে তোমার এটা অনেক সহজ মনে হবে। তো এদের চারটা স্নায়ুতন্ত্রের মেনলি চারটা পার্ট আছে। একটা হচ্ছে স্নায়ু গ্রন্থি, বা ইংলিশটা বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গ্যাংলিয়া। এক বচনে বলি গ্যাংলিয়ন। কি গ্যাংলিয়ন, এগুলা কি সেগুলো আমরা একটু ডিটেলসে শিখব পরে। একটা হচ্ছে কমিউনিশিওর বা সংযোজক, আর একটা হচ্ছে কানেকটিভ বা যোজক। সংযোজক, যোজক দুইটা কিন্তু আলাদা জিনিস। আর একটা হচ্ছে স্নায়ু। স্নায়ু বললে তো আমরা নর্মালি বুঝি ভেইন। এখন গ্রন্থি, গ্রন্থি কি, অনেকগুলা স্নায়ু যখন একটা জায়গায় এসে মিলিত হয়, তখন কি হয়, এই স্নায়ু স্নায়ু কিন্তু অনেকগুলা স্নায়ু যখন একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, তখন সেখানে কি হয়, একটা পিণ্ডের মতন তৈরি হয়, একটা কি বলে, আহ, গোলাকৃতির বড় একটা অংশ তৈরি হয়, যেগুলাকে আমরা বলি হচ্ছে স্নায়ু গ্রন্থি। এগুলো যুগ্ম থাকতে পারে বা অযুগ্ম, অর্থাৎ জোড়ায় থাকতে পারে বা সিঙ্গেল থাকতে পারে। কমিশিওর কি, একই নামের দুইটা গ্যাংলিয়ন বা দুইটা স্নায়ুকে যারা সংযুক্ত করবে তাদেরকে আমরা বলবো কমিশিওর। আর ভিন্ন নামের হলে তাকে বলা হচ্ছে কানেকটিভ। আর স্নায়ু তো আমরা বললামই, গ্যাংলিয়ন থেকে মূলত স্নায়ুগুলার উৎপত্তি, অথবা আমরা বলতে পারি গ্যাংলিয়নে এসে স্নায়ুগুলা মিলিত হয়েছে। অর্থাৎ স্নায়ুগুলা একেবারে সুতার মতন, অনেকগুলা সুতার মতন গঠন একত্রে এসে একটা জায়গায় মিলে যে পিণ্ডের গঠন তৈরি করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্নায়ু গ্রন্থি।
কি কি স্নায়ুগ্রন্থি আছে? মস্তিষ্ক বা সেরিব্রাল স্নায়ুগ্রন্থি, এটা জোড়ায় থাকে, অর্থাৎ এটার সংখ্যা হচ্ছে ২টা। বাক্যাল বা মুখবিপরীয়, এটা হচ্ছে ২টা থাকবে। তারপরে হচ্ছে প্লিউরোপেডাল, সুপ্রা ইন্টেস্টাইনাল, এটা থাকে হচ্ছে একটা। প্লিউরোপেডাল এটাও হচ্ছে যুগ্ম থাকে। সুপ্রা ইন্টেস্টাইনাল এটা থাকে হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে ভিসেরাল স্নায়ুগ্রন্থি, এটাও থাকবে হচ্ছে ২টা। অর্থাৎ সবগুলোই ২টা, শুধু একটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল, এইটা হচ্ছে একটা। বাকি যেগুলো স্নায়ুগ্রন্থি সব হচ্ছে জোড়ায় জোড়ায় থাকছে। আচ্ছা, এখন আসি কমিশুর বা কানেকটিভ। একই নাম, অর্থাৎ ২টা সেরিব্রাল আছে, তাহলে ২টা মস্তিষ্কের বাম সাইডে একটা আছে, ডান সাইডে আছে, তাহলে এদেরকে যুক্ত করেছে, তাহলে এটা হবে সেরিব্রাল। আচ্ছা, বাক্যাল কোনটা? তাহলে ২টা বলেছি, তাহলে দুই পাশে ২টা বাক্যাল স্নায়ুগ্রন্থিকে যুক্ত করছে, সেটা হচ্ছে বাক্যাল কমিশুর। পেডাল, তাহলে দুই পাশের পায়ের যে ২টাকে যে যুক্ত করবে সেটা হচ্ছে পেডাল। এটা আমরা গেল। আর সুপ্রাইন্টেস্টাইনাল যেহেতু সিঙ্গেল, তাহলে এটা তো আর একটা একই নামের হবে না, একটাই যেহেতু আছে সেজন্য এটা সম্ভব না। এখন আসি হচ্ছে কানেকটিভ, বলেছি ভিন্ন নামের ২টা, অর্থাৎ সেরিব্রাল এবং বাকাল, এদের দুজনকে যে যুক্ত করবে তাকে বলা হবে সেরিব্রো বাকলার। সেরিব্রো প্লিউরাল, অর্থাৎ সেরিব্রাল এবং এই যে প্লিউরো, এদের দুজনকে যে যুক্ত করবে যেটা, সেটা হচ্ছে সেরিব্রো প্লিউরাল। সেরিব্রো পেডাল, তাহলে এইটা আর এইটাকে যুক্ত করবে যেটা, সেটা। অর্ধ আন্তিক ভিসেরাল, আর হচ্ছে ঊর্ধ্ব আর অধ আন্তিক, এগুলা থাকবে। ঊর্ধ্ব আন্তিক আছে, অর্ধ আন্তিক, এর সাথে কি আছে? ভিসেরাল আছে, এর সাথে কিন্তু সেটা নাই। আর স্নায়ু হচ্ছে কোথা থেকে দেখবো আমরা? যে গ্যাংলিয়ন গুলা থেকে এগুলা বের হয়, তাহলে মস্তিষ্ক থেকে বের হবে, বাক্যাল থেকে বের হবে, পেডাল থেকে বের হবে, পাকস্থলীতে যাবে, অন্ত্রে যাবে, যেসব জায়গায় যাচ্ছে পদ, এসব অংশে আমরা এগুলাকে দেখতে পাবো। তাহলে ফুলকাতে যাবে, এগুলা হচ্ছে স্নায়ু। প্রজনন অঙ্গে ছবিটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই মাথায় রাখবো গ্যাংলিয়ন হচ্ছে এই যে, এগুলা হচ্ছে গ্যাংলিয়ন, এটা হচ্ছে গ্যাংলিয়ন, এটা হচ্ছে গ্যাংলিয়ন, এটা হচ্ছে গ্যাংলিয়ন। আমরা গ্যাংলিয়ন পড়েছিলাম কয়টা? ৫ ধরনের পড়েছিলাম, কিন্তু তার ভেতরে ৪ ধরনের ছিল হচ্ছে জোড়ায়, একটা ছিল সিঙ্গেল, এ হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, এই যে এখানেও আছে। তাহলে কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে সেরিব্রাল, মস্তিষ্কের সাথে, মস্তিষ্ক এটাকে এইটা আর এইটা, এই দুইটাকে আমরা বলছি হচ্ছে সেরিব্রাল গ্যাংলিয়ন। এইটা আর এইটা, এই দুইটাকে আমরা বলছি হচ্ছে, এইটা আর এইটা, এই দুইটাকে আমরা বলছি হচ্ছে বাক্যাল গ্যাংলিয়ন। আচ্ছা, এটা হচ্ছে প্লিউরাল, এইটা আর এটা হচ্ছে প্লিউরাল গ্যাংলিয়ন। সমস্ত অংশগুলা মিলে এখানে এই যে লেফট আর রাইটের দুইটা মিলে যেখানে একসাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়ন। পেডাল গেল। আচ্ছা, আমরা বলেছি সেরিব্রাল বলেছি, তারপরে হচ্ছে বাক্যাল বলেছি। আচ্ছা, এটা হচ্ছে বাক্যাল গ্যাংলিয়ন, তারপরে হচ্ছে প্লিউরাল গ্যাংলিয়ন বলেছি, পেডাল গ্যাংলিয়ন বলেছি, রাইট পেডাল, এই যে এখানে আছে, আর হচ্ছে ভিসেরাল, আর এটা হচ্ছে সুপ্রাইনটেস্ট। এখানে দুইটা আছে সবগুলোই, শুধু এখানে এটা আছে হচ্ছে সিঙ্গেল, একটা আছে হচ্ছে শুধু সিঙ্গেল, আর বাকিগুলা হচ্ছে ডাবল থাকবে। তাহলে আমরা গ্যাংলিয়ন দেখলাম। এখন এই যে গ্যাংলিয়ন যেগুলো আমরা দেখেছি, মোটামুটি আমরা বুঝতে পেরেছি কোনটা কিরকম দেখতে হয়, এবং মাথায় রাখবো যেটা সুপ্রা ইন্টেস্টাইনাল, এইটা কিন্তু আছে হচ্ছে বাম সাইডে, প্লিউরোপেডালের বাম সাইডে এটা আছে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। এখন আসি হচ্ছে কমিশুর। কমিশুরের ক্ষেত্রে আমরা বলেছি একই নামের ২টা গ্যাংলিয়নকে, তাহলে এটা হচ্ছে সেরিব্রাল, এটা সেরিব্রাল, এই দুটাকে যুক্ত করেছে কে? এরা। তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে সেরিব্রাল কমিশুর। আচ্ছা, এটা হচ্ছে একটা বাকাল, এটা একটা বাকাল, তাহলে এদেরকে যুক্ত করেছে যে, সেটা হচ্ছে সেরিব্রাল বাক্যাল কমিশুর, এই যে বাক্যাল কমিশুর। আচ্ছা, এখানে যদি আমরা আসি, এই একটা আর এ একটা, এই দুইটাকে যারা যুক্ত করেছে, এটা পেডাল, তাহলে পেডাল কমিশুর। তাহলে আমরা মোটামুটি, আচ্ছা আর কোনটা বাকি আছে? এইটা,
এখানে দুইটা, এটাও কিন্তু আমরা বলবো হচ্ছে ভিসেরাল কমিশিউর। কিন্তু যখন আমরা এখানে আসছি সুপ্রা, এখানে কিন্তু একটা, এজন্য এখানে কিন্তু আর পাবো না। এরপরে যদি আমরা আসি হচ্ছে গ্যাংলিয়নের ক্ষেত্রে এই কানেকটিভ, তাহলে কিন্তু ভিন্ন নামধারী দুইটা অংশকে যুক্ত করছে, এরকম পাইতে হবে। তাহলে দেখি এখানে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে কানেকটিভ, এই যে একটা সেরিব্রো বাকাল কানেকটিভ কে এইটা, তাহলে এই হচ্ছে সেরিব্রো আর এ হচ্ছে বাকাল, এদেরকে যুক্ত করেছে এজন্য এটা হচ্ছে সেরিব্রো বাকাল কানেকটিভ। তাহলে আমরা এইটা শিখেছি, এটা শিখেছি, কমিশিও শিখেছি, প্লিউরাল পেডাল। আচ্ছা, এখানে আমরা হচ্ছে সেরিব্রো পেডাল, বাকাল হয়েছে সেরিব্রো পেডাল, তাহলে এইটা হচ্ছে আমার সেরিব্রো পেডাল, এ হচ্ছে সেরিব্রো আর এইখানে হচ্ছে পেডাল, আর এ হচ্ছে প্লিউরাল, তাহলে এইটা হচ্ছে সেরিব্রো প্লিউরাল, এইটা গেল এখানে। আচ্ছা, এখন আসি হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল। সুপ্রা ইন্টেস্টাইনাল নার্ভ হচ্ছে এইটা, কারণ এই গ্যাংলিয়নে আসছে। এখান থেকে দেখো সুপ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ, এইটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল গ্যাংলিয়ন, এটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়ন, এই দুইটাকে যুক্ত করেছে এজন্য এর নাম হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। এটা হচ্ছে সুপ্রা, আর এই পাশে যেটা থাকে এটা হচ্ছে রাইট সাইডেরটা হচ্ছে ইনফ্রা, তাহলে এই পাশেরটাকে আমরা বলবো এখানে এটা হচ্ছে ভিসেরাল আর এটা হচ্ছে ইন্টেস্টাইনাল, এখানে এইটা যুক্ত করেছে এজন্য এটাকে বলা হচ্ছে ইনফ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। তাহলে মোটামুটি আমরা এই এই জিনিসগুলো বুঝতে পেরেছি, কোনটা কানেকটিভ, কোনটা হচ্ছে গ্যাংলিয়ন, কোনটা কমিশিউর। এখন নার্ভের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে মস্তিষ্ক থেকে যেই নার্ভটা ইন্টেস্টাইনে গিয়েছে সেটাকে আমরা বলছি একটা নার্ভ। তাহলে এখান থেকে উৎপত্তি লাভ, এই যে এগুলো সব হচ্ছে নার্ভ। দাঁড়াও আরেকটু দেখাই, নার্ভগুলা কোনটা, তাহলে আমরা যদি দেখি এই যে ছোট ছোট অংশ যেগুলা বের হয়েছে সাইড দিয়ে, এগুলাকে আমরা বলবো হচ্ছে নার্ভ, এগুলো সবই হচ্ছে নার্ভ, এই যে এগুলো হচ্ছে নার্ভ। তাহলে আশা করা যায় এদের স্নায়ুতন্ত্রের যে গঠনটা এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই পার্থক্যটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা থেকে প্রচুর প্রশ্ন আসবে, মানে এইটা আসে, প্রচুর আসে 4 মার্কসের যে কোশ্চেনটা। তো আমি 5টা পয়েন্টস দিয়েছি, চেষ্টা করবে 5টা পয়েন্টই লিখতে, বই যদিও 4টা আছে, একটা হচ্ছে উদাহরণ দিলে মার্কসটা আরেকটু ভালো হয় এজন্য। তো প্রথমে আসি হচ্ছে বিষয়, কমিশিউর আর হচ্ছে কানেকটিভ। আমরা অলরেডি যেহেতু ওই ছবিটা দেখেছি, তাহলে আমাদের এটা অনেক সহজ মনে হবে। একই নামধারী স্নায়ুগ্রন্থির সংযোজক আর এটা হচ্ছে ভিন্ন নামধারী স্নায়ুগ্রন্থির সংযোজক। অবস্থান হচ্ছে অনুপস্থ, মানে দুইটা যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, লেফটে রাইটে, লেফট রাইট, সেজন্য এরা কি হবে আড়াআড়িভাবে যুক্ত থাকে। কিন্তু দেখা যায় কি যে কানেকটিভের ক্ষেত্রে নামগুলা আড়াআড়িও হতে পারে, লেফট রাইটও হতে পারে, অথবা উপর নিচে হতে পারে, এজন্য লম্বালম্বিভাবেও যুক্ত হতে পারে, এরা আড়াআড়িভাবেও যুক্ত হতে পারে। সংখ্যা আমরা যদি আগের ছবিটাতে দেখি, তাহলে যদি আমরা দেখি এই যে এখানে যদি দেখি এটা কিন্তু লম্বালম্বিভাবে যুক্ত হয়েছে, আবার যদি দেখি এরা কিন্তু আড়াআড়িভাবে যুক্ত হয়েছে, এজন্য লম্বালম্বি বা আড়াআড়ি দুইভাবেই কিন্তু কানেকটিভ হতে পারে। কিন্তু আমরা যদি বলি কমিশিউর, তাহলে শুধুমাত্র কি আড়াআড়িভাবেই যুক্ত হয়েছে, আড়াআড়িভাবেই যুক্ত হয়েছে, লম্বালম্বিভাবে কিন্তু যুক্ত হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সংখ্যায় যদি এরা সংখ্যায় কম থাকে, কারণ জোড়ায় জোড়ায় অঙ্গাদি কম থাকে এজন্য, আর এদের কানেকটিভের সংখ্যাটা বেশি থাকে। প্রকৃতি এদের হচ্ছে সম প্রকৃতির, সবগুলো একই রকমের হয়, এরা হচ্ছে অসম প্রকৃতির, কারণ দুইটার কাজ দুই ধরনের হবে, এজন্য অবশ্যই এদের হচ্ছে অসম প্রকৃতির হবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি সেরিব্রাল কমিশিউর, আর এটা হচ্ছে সেরিব্রাল আর পেডাল দুইটা, তাহলে সেরিব্রো পেডাল কানেকটিভ। পাইলার সংবেদী অঙ্গসমূহের মধ্যে আছে অস্ট্রাডিয়াম, চক্ষু, স্ট্যাটোসিস্ট এবং কোর্সিকা। এখান থেকে অনেক সময় এই অস্ট্রাডিয়ামটা আসে, স্ট্যাটোসিস্টটা, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, অন্যটা তেমন একটা আসে না।
তো সবগুলোই পড়ে রাখতে হবে, কারণ প্রশ্নের প্যাটার্ন যেকোনো সময় চেঞ্জ হতে পারে। তো অস্ট্রাডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে এদের এই যে অস্ট্রাডিয়াম, এই যে পাতার মতন যে, এটা হচ্ছে টিনিডিয়া বা গিল বা ফুলকা, সেটার পাশে যেই পাতার মতন গঠনটা দেখতে পাচ্ছি এটাই মূলত এদের অস্ট্রাডিয়াম। তো অস্ট্রাডিয়ামের ক্ষেত্রে আমরা যদি গঠন দেখি, তাহলে গঠনের ক্ষেত্রে এরা হচ্ছে ডিম্বাকৃতির, ছবিটা দেখলে আমরা বুঝতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার লম্বা হয়ে থাকে। এটা বাম দিকের বাম দিকের যে নোকাল খণ্ডটা আছে সেই দিক থেকে, কারণ পানির আসা যাওয়ার যেহেতু এটা নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে বাম দিক থেকে যেহেতু পানিটা ঢুকে এবং ডান দিক থেকে বের হয়ে যায়, এজন্যই মূলত হচ্ছে বাম নোকাল খণ্ডের কাছে এটা থাকে। এর ভেতরে ত্রিকোণাকার অনেকগুলা পাত থাকে, 22 থেকে 28টি। এই যে এই পাতগুলা, যেগুলোকে আমরা ল্যামেলি বলে থাকি, এর এক প্রান্ত অক্ষের সাথে থাকে এবং অন্য প্রান্তগুলা থাকে ক্যাভিটির মধ্যে ঝুলন্ত অবস্থায়, মেন্টাল গহ্বরে একেবারে ঝুলন্ত অবস্থায় থাকে। এর ভেতরে 3 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে সংবেদী কোষ, একটা হচ্ছে সিলিয়া যুক্ত কোষ থাকে, আর একটা হচ্ছে গ্রন্থিযুক্ত। যদি এরকম গঠনটা হয়ে থাকে, তাহলে দেখা যায় কি যে মূলত এইখানে সিলিয়ারি কিছু কোষ থাকে, এইটা নন সিলিয়ারি সংবেদী কোষ থাকে, আর নিচের দিকে এখানে কিছু গ্রন্থিযুক্ত কোষ থাকে এদের অস্ট্রাডিয়ামের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এদের কাজ হচ্ছে পানির গুণাগুণ, ওই যে বলেছি বামনকাল খণ্ড থেকে যেহেতু পানি প্রবেশ করে, তাহলে পানিটা দেহের ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই সংবেদনটা সে নিতে পারে। যার কারণে এটা ছাড়াও সে ঘ্রাণটা বুঝতে পারে, খাদ্যটাকে, এই যে পানির সাথে যেহেতু খাবার আসে, তাহলে খাবারটাকেও বাছাই করতে পারে, স্বাদও নিতে পারে সে। চক্ষু, এর চক্ষুটা অন্য যে কোনো প্রাণী থেকে একটু ডিফারেন্ট, কারণ এর দণ্ডযুক্ত চক্ষু। আমাদের কিন্তু চোখে কোনো দণ্ড নাই, অর্থাৎ একটা ললিপপ তো আমরা সবাই চিনি, তাহলে একটা কাঠির মাথায় একটা গোল, তাহলে ঠিক তেমনই একটা কাঠির মাথায় একটা গোল অংশ যেহেতু থাকে, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে চক্ষু দণ্ডযুক্ত। এটার অবস্থানটা হচ্ছে কর্ষিকা যেটা থাকে এদের মাথায়, সে কর্ষিকার গোড়ায় থাকবে ক্ষুদ্র গোলাকার এবং কালো বর্ণের বৃন্ত, এই যে বলেছি বোটাযুক্ত, এবং থাকে হচ্ছে এক জোড়া। এদের এই বৃন্তটাকে বলা হয় ওমাটোফোর। অনেক সময় পরীক্ষায় 1 মার্কের যে কোশ্চেনটা থাকে, সেটা আসে হচ্ছে ওমাটোফোর কি। আচ্ছা, ভেসিকলে এদের হচ্ছে লেন্সটা থাকবে, এটা হচ্ছে এদের মূলত হচ্ছে লেন্স, যেটা আর এখানে যদি আমরা দেখি, তাহলে এই কর্নিয়ার 2টা পার্ট থাকে, এইটা হচ্ছে এই যে এই লেয়ার, কোষের লেয়ারটাকে বলা হয় আউটার, এবং এই সামনের দিকের এইটাকে বলা হয় হচ্ছে ইনার কর্নিয়া। কর্নিয়ার 2টা পার্ট থাকে, এটা মূলত ভ্যাজিনেশনের মাধ্যমে হয়ে থাকে। আর এটা তো আমরা লেন্স বুঝতেই পারছি, এই লেন্সের সাথে যে পর্দাটা থাকে মূলত এটাই হচ্ছে রেটিনা। আর এইখান থেকে সবগুলো মিলে সংবেদনটা নিয়ে যায় যে নার্ভের মাধ্যমে, সেটাকে আমরা বলছি হচ্ছে অপটিক নার্ভ, এবং এটা টিস্যু, চারপাশে যে টিস্যু থাকে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু মূলত থাকে। তাহলে ভেসিকলে লেন্স থাকে। এদের মূল কাজটা হচ্ছে আলোক সংবেদন, এবং এদের মানে দর্শনটা খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। কর্ষিকা, এদের হচ্ছে 2 জোড়া কর্ষিকা থাকে, এবং খাটোটা যেটা সেটা হচ্ছে এই যে এ এক জোড়া, আর এই লম্বা এক জোড়া, লেফট রাইট 2টা সাইডে আছে। যেটা খাটো সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ল্যাবিয়াল পাল্প বা হাত, মানে মুখের ভেতরে খাবারটা ঢোকার মতন কাজ করে থাকে। বড়টাইকে আমরা বলি হচ্ছে ট্রু বা প্রকৃত কর্ষিকা বা টেন্টাকেল। এরা হচ্ছে ঘ্রাণটা নিতে পারে, এরা স্পর্শটাকে বুঝতে পারে। স্ট্যাটোসিস্ট, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্লিউরোপেডাল স্নায়ুগ্রন্থি, এই যে একটু আগে আমরা যেটা পড়ে আসলাম যে প্লিউরোপেডাল যে স্নায়ুগ্রন্থিটা আছে, তার পাশে থাকে এর অবস্থান, এটা থাকে এক জোড়া, অর্থাৎ যেহেতু প্লিউরোপেডাল 2 পাশেই আছে, এজন্য এরা হচ্ছে লেফট রাইট 2টা আছে। এর ভেতরে চূর্ণ নির্মিত স্ট্যাটোকর্নিয়া, এই যে এর ভেতরে চূর্ণ নির্মিত স্ট্যাটোকর্নিয়া থাকে, যেটাও মূলত এদের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ পানির ভেতরে যখন সে থাকে, যদি কোনো কারণে পানির স্রোতে সে তার ভারসাম্যটা উল্টিয়ে যায় বা কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে সবগুলা এই চূর্ণনির্মিত স্ট্যাটোকর্নিয়া একটা সাইডে এসে সেই অনুভূতিটা মস্তিষ্কে নিয়ে যায় নার্ভের মাধ্যমে। এখানে নার্ভ আছে এই যে, এবং এই অনুভূতি যখন তার মস্তিষ্কে যায়, তখন সে বুঝতে পারে তাকে আবার সোজা হতে হবে, তখন সে আবার সোজা হয়ে তার ভারসাম্যটা নিয়ন্ত্রণ করতে পারে। প্রজনন,
প্রজননের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে যৌন দৃঢ়তা দেখা যায় এদের, অর্থাৎ স্ত্রী এবং পুরুষকে আলাদাভাবে বাইরে থেকে দেখেই চেনা যায়। সেকশন করার দরকার নাই। এরা বাহ্যিকভাবে এদেরকে চেনা যায়। আর এদের হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র আলাদা এবং স্ত্রীর প্রজননতন্ত্র আলাদা, আলাদা দেহে অবস্থান করে থাকে। তো আমরা প্রথমে আসি পুরুষ প্রজননতন্ত্র। প্রত্যেকটা পুরুষ প্রজননতন্ত্রের ক্ষেত্রে কিছু বেসিক গঠন থাকে। যদি একটা প্রাণীটা ভালো করে পড়ো তাহলে দেখবা যে ওই নামগুলাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে এবং তখন তোমার মনে রাখতে জিনিসগুলো সহজ হবে। তো শুক্রাশয়, প্রত্যেকটা পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অঙ্গই হচ্ছে শুক্রাশয়। এখানে যদি আমরা দেখি এই যে কালারটা দেখতে পাচ্ছি পেঁচানোর ভেতরে, ওই অংশটাকে আমরা বলছি শুক্রাশয় বা টেস্টিস। এর কাজই হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। আচ্ছা, ভাস ইফারেন্স, এই শুক্রাশয়ের মধ্যে ছোট ছোট নালী যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি হচ্ছে ভাস ইফারেন্সিয়া। আচ্ছা, এখান থেকে যেই নালীটা বের হয় মূলত এইটাকে আমরা বলি হচ্ছে শুক্রনালী। তাহলে কি হয়, এই যে এখানে শুক্রাণু উৎপন্ন হয় সেই শুক্রাণুটা বের করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে যে, তাকে আমরা বলি হচ্ছে শুক্রাণু। আর এখানে মূলত পেনিসটা হচ্ছে এদের সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করবে। এখানে আর একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল গ্রন্থি। এটা হচ্ছে রস নিঃসরণ লুব্রিকেটিং, পেনিসটাকে লুব্রিকেটিং করার জন্য এটাকে ব্যবহার করা হয়। আর এইখানে যদি আমরা দেখি এর বেশ কিছু পার্ট আছে। এটা হচ্ছে একেবারে লম্বা, এটা একটু বাঁকানো, আর এখানে একটা থলির মতন অংশ থাকে। তো এই ভাস ডিফারেন্স বা শুক্রনালী যেটা থাকে এইটা হচ্ছে শুক্রাণুটা সাময়িকভাবে এখানে এসে কিন্তু জমা থাকে। এদের শুক্রাণু, এই যে পেনিসের উপরে একটা শীট থাকে, আর এটা হচ্ছে পেনিসটাকে তারা ইরেক্ট করতে পারে, লম্বা করতে পারে, কয়েক সেন্টিমিটার যে সাইজটা আছে তার থেকে প্রসারিত করতে পারে। এদের দুই ধরনের শুক্রাণু তৈরি হয়। একটা হচ্ছে লম্বাটে, এই যে দেখতে পাচ্ছি আমরা গঠনটা যদি দেখি তাহলে গঠনটা যদি দেখি তাহলে এটা হচ্ছে লম্বাটে এবং এক্ষেত্রে একটা ফ্লাজেলা থাকে একেবারে লম্বা, মাথাটা মোটা, মাঝখান থেকে চিকন হয়। আর এটার একটু মোটাটে এবং সাইজে বড় হয়। নিচে অনেকগুলা সিলিয়া বা টেইল থাকে আর মাঝখানটা একটু চওড়া মাকু আকৃতির হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে এইটাই মূলত হচ্ছে ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে। এই ধরনের শুক্রাণুগুলা ফার্টিলাইজ করতে পারে না। স্ত্রী প্রজননতন্ত্র এদের কিন্তু বডির একেবারে এই যে কয়েলিংটা দেখে আমরা বুঝতে পারছি যে কোন অংশে এটা থাকতে পারে। ঠিক ওই যে কয়েলিং যেটা আছে তার একেবারে 2/3 ও বলতে পারো, মানে একেবারে শীর্ষের দিকে বডির 3টা ভাগ করলে প্রথম 2 ভাগ যেটা থাকবে সেই অংশে মূলত এখানে অবস্থান করে থাকে। তো স্ত্রী প্রজননতন্ত্রেও ঠিক কমন কিছু বিষয় থাকে, এটা আমি বলেছি প্রজননতন্ত্র পড়লে দেখা যাবে খুব কমন কিছু পার্ট আমরা পেয়ে যাব। ওদের শুক্রাশয় ছিল, এদের ডিম্বাশয় আছে, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে ডিম্বাশয়। এদের এক জোড়াই থাকে, একটাই থাকে। তাহলে এখান থেকে যে নালীটা বের হয় এটাকে আমরা বলি হচ্ছে ডিম্বনালী। তারপরে হচ্ছে শুক্রধারী, এখানে একটা থলি দেখতে পাচ্ছি, এখানে শুক্রাণুটাকে তারা জমা রাখে। এরপরে আছে জরায়ু, এই যে অংশটা এটাকে আমরা বলছি হচ্ছে জরায়ু। এদের সঙ্গম যে অঙ্গ ভ্যাজাইনা এটাকে বলছি হচ্ছে যোনি। তো সঙ্গম অঙ্গ হিসাবে এখানে মূলত এইটাই কাজ করবে এবং এদেরও হাইপোব্রাঙ্কিয়াল গ্রন্থি থাকে যেটা হচ্ছে এখানে পুষ্টি উপাদান এই ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো কি হয়, এদের যখন প্রজনন হয়ে থাকে তখন এইখানে পেনিসের মাধ্যমে যখন এদের সঙ্গমটা হলো, পেনিসের মাধ্যমে শুক্রাণুটা কিন্তু এসে জমা থাকবে এই থলিতে সাময়িকভাবে, এই থলিতে সাময়িকভাবে জমা থাকবে। পরবর্তীতে কি হয়, এখানে তৈরি হয় হচ্ছে ডিম্বাণু। দেখাই আমি, এখানে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, সেই ডিম্বাণু এখান থেকে যখন আসবে এখানে কিন্তু আগেই শুক্রাণুটা জমা করে রেখেছে, তখন এই ডিম্বাণু এখান থেকে আসার পর এখানে ফার্টিলাইজ হবে। কিন্তু এদের ইন্টারনাল নিষেক হলেও এদের
পরিস্ফুটন বা ডেভেলপমেন্টটা হয় কিন্তু দেহের বাইরে। তাহলে এখান থেকে তারা মেন্টাল ক্যাভিটিতে দিয়ে দেহের বাইরে এটাকে নির্গত করে দিবে এবং পরবর্তীতে দেহের বাইরেই এদের যেই ডেভেলপমেন্ট সেটা হবে। এই শিশু পায়রা এবং পূর্ণাঙ্গ পায়রা দেখতে একই রকম, জাস্ট এদের কিছু ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাছাড়া তেমন কোনো চেঞ্জ এদের আসে না। তো আমরা যদি এদের জীবনচক্র দেখি, এদের সঙ্গম নিষেক, পরিস্ফুটন এবং খোলস মোচন, এই ৩টা ধাপে এদের জীবনচক্রটা সম্পূর্ণ হয়। তো প্রথমে আসি সঙ্গম নিষেক। বর্ষাকালটাই মূলত এদের হচ্ছে প্রজনন ঋতু এবং এদের অন্তঃনিষেক হয়, কিন্তু পরিস্ফুটনটা কিন্তু বহির হয়। নিষেকের ২-৩ দিন পরেই এদের পরিস্ফুটন শুরু হয়, প্রত্যক্ষ বর্ধন, অর্থাৎ হুবহু একই রকমের দেখতে শিশু এবং পূর্ণাঙ্গটা। এরা ২০০ থেকে ৮০০টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। খোলক ভেঙে শিশু শামুক বাইরে বেড়ে এসে তার পরিস্ফুটনটা সম্পূর্ণ করে। আচ্ছা, মেল আর ফিমেলের ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এদের শেল বা গঠন দেখেও অনেক সময় এদেরকে আইডেন্টিফাই করা যায়। যে এদের শেলের গঠন কিন্তু ২ ধরনের হয়ে থাকে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হয়ে থাকে। এদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে, টর্শন। টর্শনটা কি? এরা হচ্ছে যে এদের ভেতরের যেটা শিশু পায়লা থাকে সে কিন্তু, বা লার্ভা যেটা অবস্থা থাকে ওদের যে দশাটা, সেই দশায় কিন্তু এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কারা? আমরা। অর্থাৎ আমাদেরকে একটা অক্ষ থেকে লম্বালম্বিভাবে যখন আমরা ভাগ করছি, লেফট রাইট সাইডে সেম সেম অংশ দেখতে পাচ্ছি। কিন্তু এদের এক ধরনের ঘূর্ণন হয় অঙ্গগুলার ভেতরে, ক্লোকের মেন্টাল ক্যাভিটির মধ্যে তাদের যে ঘূর্ণনটা হয়, এই ঘূর্ণনের ফলে তাদের এই দ্বিপার্শ্বীয় প্রতিসমতা বিনষ্ট হয়ে তারা অপ্রতিসম হয়ে যায়। অর্থাৎ লেফট রাইট সাইডে তাদেরকে ডিভাইডেড করলে একই ধরনের অঙ্গাদি পাওয়া যায় না। এজন্য এদেরকে এই টর্শনটার ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসমতা নষ্ট হয়ে যায় এবং এদের বারবার বারবার বলতে মেনলি যেই রোটেশনে তারা থাকে 180 ডিগ্রি কোণে তারা ঘুরে যায় এবং আট লিখতে যেরকম হয় ঠিক ওরকম একটা প্যাচের সৃষ্টি হয় এবং দুইবারে এটা সম্ভব। ধারণা হয় প্রথমে 90 ডিগ্রি হয়, দেন আবার 90 ডিগ্রি হয় এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়। খুব মানে এটা অবজার্ভ করাটাও অনেক টাইম ওই রকম লাগে না। আচ্ছা, আমরা বলেছি ইংরেজি ৮ বা বাংলা ৪-এর মতন এদের প্যাচ হয় এবং স্নায়ুতন্ত্রের একটা টুইস্ট হয়ে যায়। এর ফলে এদের পরিপাকনালী ইউ আকৃতির হয়ে যায়। এই টর্শনের কারণে কিন্তু এই ঘটনাগুলা ঘটে থাকে। আচ্ছা, কিভাবে হয় আমরা যদি ছবিটা দেখি, এটা হচ্ছে একটা টর্শনের আগের ঘটনা। সবগুলো দেখতে পাচ্ছি কি একেবারে ইন্টেস্টাইন, এটা হচ্ছে মাউথ, তার যে ইন্টেস্টাইন বা অ্যানাস। পা কিন্তু না, পা কিন্তু সামনের দিকেই থাকে, মুখও কিন্তু সামনের দিকে থাকবে। শুধু কি এই হচ্ছে মুখছিদ্র, এই হচ্ছে পায়ের ছিদ্র, আর এটা হচ্ছে মেন্টাল ক্যাভিটি। তাহলে মেন্টাল ক্যাভিটি কোথায় আছে? পেছনের দিকে আছে, ঠিক আছে। অ্যানাসও পেছনের দিকে আছে, এগুলা কিন্তু সামনের দিকে আছে। যখন রোটেশন শুরু হয়েছে, এই যেটা কিন্তু ঘুরতে থাকছে, ঘুরতে থাকলে পা কিন্তু যেখানে আছে সেখানেই আছে, মাথা কিন্তু যেখানে আছে সেখানেই আছে। শুধু কি হচ্ছে, এই যে ক্যাভিটি, আমরা যদি আরেকটু দেখি, এদের যে এই যে ক্যাভিটিটা, দেখো এই ক্যাভিটিটা কিন্তু ঘুরে আসছে, ইভেন অ্যানাসটাও কিন্তু ঘুরে যাচ্ছে। এই যে ঘুরে সে কিন্তু এইদিকে চলে আসলো। তাহলে ক্যাভিটি কোথায় ছিল? পেছনে ছিল, সামনে চলে আসলো। অ্যানাস পেছনে ছিল, সামনে চলে আসলো। তাহলে কি ইন্টেস্টাইনটা ইউ আকৃতির হয়ে গেল, আর এর সাথে সাথে এদের স্নায়ুতন্ত্রটাও এরকম শিফটিং হয়ে থাকে। তাহলে এই যে আমরা যদি দেখি, এটা হচ্ছে ক্যাভিটি, পেছনের দিকে ছিল গিল যেটা আমরা বলি, সেটাও ছিল। পরবর্তীতে এটা টুইস্ট হয়ে দেখো কিভাবে চলে আসছে, এরকম আটের মতন হয়ে গিয়েছে। এই যে তাদের যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটাকে মূলত বলা হচ্ছে টর্শন। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, এই যে আমরা যদি এই ডটগুলা দেখি তাহলে বুঝতে পারবো যে আস্তে আস্তে ডটগুলা কিন্তু ঘুরে যাচ্ছে, এজন্য এদের গঠনটা চেঞ্জ হচ্ছে। এই যে এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু এদের গিল, এটা হচ্ছে এদের মাউথ, ঠিক আছে। এবার কি হচ্ছে, আস্তে আস্তে যখন ঘুরে যাচ্ছে একদম শেষ ধাপে এসে দেখো গিলটা, এই যে সব কিছু কিন্তু তাদের 180 ডিগ্রি এসে ঘুরে যাবে। আচ্ছা, এটা গেল। এখন গুরুত্ব, পায়লার যে গুরুত্ব সেটা কি? খাদ্য হিসাবে আমরা খেয়ে থাকি শামুককে,
সার এবং এর খোলকটা চুন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। পানি দূষণ, কারণ যেখানে পানি দূষিত থাকে এর অস্ট্রাডিয়াম যেহেতু দূষণটাকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেই জায়গায় কিন্তু এই শামুক দেখা যাবে না। এজন্য পানি দূষণ হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর যেহেতু অলরেডি তুমি পড়ছো এবং আমি বললাম পায়লা ব্যবহারিকে আছে, ফার্স্ট ইয়ারেই আছে, সেহেতু মাস্টার্সে আছে, তাহলে ব্যবহারিক ক্লাসেও কিন্তু এর একটা গুরুত্ব আছে। তোমাদেরকে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রশ্ন সিলেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনটা লিখলে ভালো মার্কস পাওয়া যায়, কোনটা লিখলে কম সময়ের মধ্যে ভালো মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় চেষ্টা করবে পার্থক্য এবং যেগুলোকে পয়েন্ট আকারে বর্ণনা করা যায় সেগুলা লিখতে। যেসব প্রশ্নে ছবি যা হোক বা না হোক ছবি আছে, অবশ্যই সেই ধরনের প্রশ্নে আমরা ছবি দিব, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। এবং শর্ট প্রশ্নগুলোতে 4-এ 4ই পাওয়া যায় খুব সহজে। এজন্য চেষ্টা করবে যে কোনো মিনিমাম 4টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট এরকম প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখতে, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। ঠিক আছে? এই হচ্ছে এই চ্যাপ্টারের যে যতটুকু বিষয়, আশা করি তোমাদের সবার বুঝতে সমস্যা হবে না। তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো ও আচ্ছা, আরেকটা পয়েন্ট বাদ গিয়েছে, সেটা হচ্ছে ওই যে অনেক সময় ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এরা হচ্ছে ফসলের ক্ষতি করে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।